বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে লিজ এবং বাই ডিসিশন কিভাবে নিতে হয় তা শিখব। আমাদের আহ, একটা অ্যাসেট যখন তার ইনিশিয়াল ক্যাপিটাল অনেক হয়, তখন আমরা প্রায় সময়ই লিজ অপশনের দিকে যাই। কিন্তু আলটিমেটলি আমরা লিজ অপশনটা তখনই চুজ করব যখন এটা ফাইন্যান্সিয়ালি আমাদের জন্য প্রফিটেবল হবে। তাহলে আমরা যখনই ফিক্সড অ্যাসেট কিনতে যাই, আমাদের কাছে দুইটা অপশন থাকে। আমরা আইদার পুরো টাকাটা দিয়ে আমাদের সেই অ্যাসেট গুলাকে কিনে নিতে পারি, অথবা আমরা অ্যাসেটটা বা লিজে নিতে পারি। লিজে নিলে বেনিফিটস কি? আমাদেরকে পিরিয়ডিক পেমেন্ট দিতে হয়। আর আমরা যখন বাই করি, তখন আমাদের পুরো অর্থটাই একসঙ্গে দিয়ে দিতে হয়। তো অনেক প্রতিষ্ঠানের ক্ষেত্রেই পুরো অর্থটা প্রথম দিকে একসঙ্গে দেওয়াটা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমাদেরকে লং টার্ম লাইবিলিটির দিকে যেতে হয়, ব্যাংক থেকে লোন নিতে হয়, অথবা আমাদেরকে অন্য কোনো সোর্স থেকে লোন করে সেটা ক্রয় করতে হয়। অপরদিকে লিজে সে ব্যাপারটি থাকে না। আমরা কোথাও থেকে অর্থ লোন করতে হয় না। আমরা নিজের অ্যাসেটটা কিনি, নিজের নিজের অ্যাসেটটা ব্যবহার করি, তার বিনিময়ে আমরা একটা পিরিয়ডিক পেমেন্ট দিই, অনেকটা বাড়ার মতো। তাহলে এখানে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যে ইনিশিয়ালি আমাকে অনেকটাই ক্যাপিটাল আহ এখানে দিতে হয় না। আমাদেরকে নতুন করে ক্যাপিটাল কালেকশনের যে প্রসেস, সে প্রসেসটা করতে হয় না। আমরা জাস্ট যে কোম্পানি অ্যাসেট গুলাকে লিজ দেয় বা তাদের সাথে যোগাযোগ করি, তাদের শর্ত অনুযায়ী আমাদের একটা এগ্রিমেন্ট হয়, এগ্রিমেন্ট অনুযায়ী আমরা সেটা ক্রয় করি, সেটা ব্যবহার করি। তো তাহলে আমরা কি লিজে চলে যাব? না, আমাদেরকে দেখতে হবে কোন অপশনটা আমাদের জন্য ভালো। যদি লিজ অপশন ভালো হয় তাহলে আমরা লিজে যাব, আদারওয়াইজ আমরা বাই ডিসিশনে যাব। আজকে আমরা এমন একটি প্রবলেম নিয়ে আসছি যেখানে আমাদের কাছে দুটো অপশন থাকবে, এবং আমরা সেই দুটো অপশন থেকে আমরা একটা অপশন চুজ করব। তো সেটা কিভাবে করতে হবে আমাদের এই প্রবলেম থেকে আমরা আহ শিখব। এখানে আমি প্রথমে প্রবলেমটা আলোচনা করছি। The Smart Furniture Limited decided to acquire a new equipment. One alternative is to lease the equipment on a 4-year contract for lease payment of 1 lakh per year, with payment to be made at the end of each year. প্রথম যে অপশনটা হচ্ছে আমাদের ইকুইপমেন্ট কিনার, সেটা 1 লক্ষ টাকা পার ইয়ার আমাকে দিতে হবে ওভার 4 ইয়ার্স, এবং পেমেন্টটা প্রত্যেক বছরের শেষে দিতে হবে। দিস লিজ উড ইনক্লুড মেইনটেনেন্স। যে মেইনটেনেন্সটা, অ্যাসেটের যে মেইনটেনেন্সটা, সেটাও এখানে ইনক্লুড করা থাকে। Alternatively, Smart Furniture Limited could purchase the equipment outright for Taka 4 lakh, financing with bank loan for the net purchase price, amortized over 4-year period at an interest rate of 10% per year, payment to be made at the end of each year. অপর অল্টারনেটিভটি হচ্ছে আমরা ইকুইপমেন্টটা কিনে নিতে পারি, তাহলে তো আমাদের টাকা লাগবে। সে টাকাটা আমরা ব্যাংক থেকে লোন নেব 4 লক্ষ টাকা, এবং সেটা অ্যামortize হবে, লোনের অ্যামortization হবে 4 ইয়ার পিরিয়ডে উইথ ইন্টারেস্ট রেট অফ 10%। আবার লাইক লিজের মতো এখানে পেমেন্টটা প্রত্যেক ইয়ারের পরে দেওয়া হবে। আন্ডার borrowing to purchase agreement, Smart Furniture Limited would have to maintain the furniture at a cost of 10,000 per year, payable at the year end, under the borrowing to purchase agreement. অর্থাৎ অপশন 2 তে আমাদেরকে এডিশনাল 10,000 টাকা আমাদের মেইনটেনেন্স কস্ট
যাদের কাছ থেকে আমরা মেশিনটা নিব তাদেরকে দেব। আমরা যখন ক্রয় করব তখন আমাদের তো অ্যাকাউন্টিং এর নিয়ম অনুযায়ী পারচেজ করা অ্যাসেটের উপর ডেপ্রিসিয়েশন চার্জ করতে হয়। তো এখানে অ্যাপ্লিকেবল যে ডেপ্রিসিয়েশন রেট ফর ট্যাক্স পারপাস সেটা আমাদের দেওয়া আছে 15%, 25%, 25%, 0%। অ্যাক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন মেথড এখানে ইউজ করা হয়েছে। লাস্ট ইয়ারে কোনো ডেপ্রিসিয়েশন হবে না, ফার্স্ট 3 ইয়ারে ডেপ্রিসিয়েশন সব চার্জ করবে। The furniture has salvage value of 1 lakh, which is the expected market value after 4 years, at which the Smart Furniture Limited plans to use the furniture regardless whether the lease the furniture or purchase it. After 4 years এটা যদি আমরা মার্কেটে সেল করি 1 লাখ টাকা থাকবে, তবে তাদের সেই প্ল্যান নাই, সেটা পারচেজ করে হোক আর সেটা লিজ হোক, তারা সেটা কন্টিনিউ করবে, ইউজ করাটা কন্টিনিউ করবে। If the company lease the equipment, the company will exercise an option to buy it as its estimated salvage value of 1 lakh. তো যদি প্রথমে কিনে ফেলে সেক্ষেত্রে তো বাই করার কোনো প্রশ্নই আসে না। তবে লিজের যদি হয় সেক্ষেত্রে 4 বছর পরে সেটা বাই করার অপশন আছে এবং কোম্পানি সেই বাইং অপশনটাকে এক্সারসাইজ করবে। তো 1 লক্ষ টাকা সেক্ষেত্রে পেমেন্ট দিতে হবে, যেহেতু স্যালভেজ গুলো 1 লাখ। আর কোম্পানির জন্য অ্যাপ্লিকেবল ট্যাক্স অর্থাৎ সরকার কর্তৃক তাদের আয়ের উপরে 30% ট্যাক্স চার্জ করে। এখন এখান থেকে আমাদের লিজ অপশনটা ভালো হবে নাকি পারচেজ অপশনটা ভালো হবে, আমরা সেটা দেখব। তাহলে আমাদের এই অঙ্কে আমরা যদি যেতে চাই তাহলে আমাদের দুটো অপশন আছে, একটা হচ্ছে লিজ অপশন, একটা হচ্ছে পারচেজ অপশন। আমাদেরকে দেখতে হবে কোন অপশনটা বেটার। তাহলে আমরা যে পেমেন্ট গুলো দিচ্ছি সেই পেমেন্ট গুলোর প্রেজেন্ট ভ্যালু আমরা বের করব, যে লিজের প্রেজেন্ট ভ্যালু কত হয়, যে পেমেন্ট গুলো আমরা ওভার 4 ইয়ার্স দিব। অপরদিকে পারচেজে আমাদের একটা পেমেন্ট দিচ্ছি আমরা ইনিশিয়ালি আমরা মেশিনটা কেনার জন্য ওভার দ্য 4 ইয়ার্স আমরা লোনের পেমেন্ট দিতে হবে। তো এখন আমরা কিভাবে এটা এই বেস্ট অপশনটা আমরা চুজ করতে পারি। প্রথমে আমরা লিজ অপশনটা দেখি। তো আমাদের লিজ পেমেন্ট হচ্ছে প্রতি বছর 1 লাখ, আমাদের কোনো মেইনটেনেন্স ফি দিতে হবে না। তো এখানে 1 লাখ টাকা পার ইয়ার, পুরোটাই আমরা লিজ পেমেন্ট আমরা ইনকাম স্টেটমেন্টে লিজ পেমেন্ট হিসেবে দেখাবো 1 লাখ টাকা। এবং যেহেতু এটা 4 ইয়ার কন্ট্রাক্ট, এটা একটা অপারেটিং লিজ এবং 1 লাখ টাকা দিব। সেই 1 লাখ টাকার উপরে আমরা যেহেতু এটা একটা ফাইন্যান্সিয়াল কস্ট এক্সপেন্স, তো এটা এটা ট্যাক্স ডিডাক্টেবল এক্সপেন্স। ট্যাক্স ডিডাক্টেবল এক্সপেন্স বলতে এই এই অ্যামাউন্টটা যে 1 লাখ টাকা আমরা প্রতি বছর দেব, সেটা বাদ দেওয়ার পর আমরা যে অ্যামাউন্টটা থাকবে সেটার উপর আমরা ট্যাক্স দিব। ইট ইজ এ ট্যাক্স ডিডাক্টেবল এক্সপেন্স। আমরা যদি এই অপশনটা না নিই তাহলে আমাকে কিন্তু প্রফিট 1 লক্ষ টাকা বেশি হবে, ফলে 1 লক্ষ টাকা উপর 30% রেটে, যে 30% রেট ট্যাক্স আছে সেই রেটে আমাদেরকে 30,000 টাকা ট্যাক্স দিতে হবে। তো আলটিমেটলি আমার একটা ট্যাক্স সেভিং হচ্ছে 1 লক্ষ টাকার উপরে। আমি যখন 1 লক্ষ টাকা আমি ইনকাম স্টেটমেন্টে চার্জ করতেছি, ফলে আমাকে 30,000 টাকা ট্যাক্স কম চার্জ করতে হচ্ছে, কম দিতে হচ্ছে। আলটিমেটলি আমার যে নেট যে পেমেন্ট, সেই নেট পেমেন্টটা কিন্তু আমার 70,000, নট 1 লাখ। সেটাই আমরা এখানে দেখাইছি। লিজ পেমেন্ট হচ্ছে 1 লাখ, ট্যাক্স সেভিং ফ্রম লিজ পেমেন্ট 30,000, আফটার ট্যাক্স লিজ পেমেন্ট 70,000। সো দিস ইজ দ্য নেট ক্যাশ আউটফ্লো। এটা খুব ক্লিয়ারলি বুঝতে হবে, টেনে টেনে বুঝতে হবে যে আমাদের এখানে এটা হলো ট্যাক্স ডিডাক্টেবল এক্সপেন্স। এটা যখন আমরা ইনকাম স্টেটমেন্টে খরচ হিসেবে চার্জ করি, ফলে প্রফিটে 1 লাখ টাকা কম হবে, আর 1 লক্ষ টাকা কমের জন্য আমার 30,000 টাকা ট্যাক্স সেভ হবে। আলটিমেটলি যেহেতু 30,000 টাকা সেভ হচ্ছে, তাহলে আমি এই সেভটা যদি আমি এখানে নেট করি, তাহলে আমার আলটিমেটলি হচ্ছে নেট পেমেন্ট হচ্ছে 70,000 এই লিজ কন্ট্রাক্টের। এবং লাস্ট ইয়ারে আমরা যেহেতু এটা কিনে নিব, তো লাস্ট ইয়ারে আমাকে আরো 1 লক্ষ টাকা এই যে সার্ভিস গুলো ভ্যালুতে আমরা এটাকে কিনে নিব, সুতরাং আরো 1 লক্ষ টাকা আমাদের পেমেন্ট দিতে হবে। তো লাস্ট ইয়ারে আমাদের পেমেন্ট হবে 1,70,000 টাকা। এখন আমাদের যে পেমেন্ট গুলো আমরা ওভার 4 ইয়ার্স দিব, যে প্রত্যেক বছরে আমার নেট ক্যাশ 70,000 করে ওভার 3 ইয়ার্স, আর লাস্ট ইয়ার হচ্ছে 1,70,000। তো এটাকে আমরা প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করবো। আপনারা প্রেজেন্ট ভ্যালুর অঙ্ক করছেন,
আমরা সবগুলা পেমেন্টকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করবো, তারপর কম্পেয়ার করবো। তো এখানে আমাদের ইন্টারেস্ট রেট 10% দেওয়া আছে, যেটাকে আমরা ব্যবহার করতে পারি ফর দা ডিসকাউন্ট রেট। এটা হচ্ছে যেহেতু 10%, এটা হচ্ছে ডিসকাউন্ট রেট, আমরা আফটার ট্যাক্স কস্ট অফ ডেটটা ইউজ করবো। আফটার ট্যাক্স কস্ট অফ ডেট 10% যদি হয়, এটাকে আমরা ট্যাক্স রেটটা, এটা আপনারা কস্ট অফ ক্যাপিটাল ক্যালকুলেশনের সময় অলরেডি আপনারা করছেন, আফটার ট্যাক্স কস্ট অফ ডেট কিভাবে বের করতে হয়, আফটার ট্যাক্স ডিডাক্টেবল করে আমরা সেটা বের করি। তো 10% 1 - 0.30, দিস ইজ দ্য ট্যাক্স রেট, তাহলে এটা হয় 7%। এখন আমরা এই যে পেমেন্ট গুলো আছে 70,000 টাকা করে 3 ইয়ার্স এর যে পেমেন্ট, প্লাস 1,70,000 4th ইয়ারের যে পেমেন্ট, সেগুলোর প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর দিয়ে আমরা গুণ করবো। তো প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর কোথায় পাওয়া যাবে? আপনারা জানেন প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর বইয়ের পিছনে থাকে, ফাইন্যান্স, যে কোনো ফাইন্যান্সের বইয়ের পিছনে, অথবা আপনারা এটা ফর্মুলাটা ব্যবহার করতে পারেন, যে 1 + I⁻n, তো -n, যেহেতু প্রেজেন্ট ভ্যালু ফর্মুলা বের করবেন, তো -n হিসাবে প্রথম বছর তো আমরা 1, 2, 3 দিয়ে আমরা বের করবো। তো আপনারা এটা লিখে নিলেন, নিয়ে গুণ করলেন, আমরা দেখলাম যে যে পেমেন্ট গুলা দিলাম সেগুলার প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 3,30,414। এটা হচ্ছে সবগুলা পেমেন্টের প্রেজেন্ট ভ্যালু। লিজ অপশন, লিজ অপশন চলে গেল। এবার আমাদের যে অপশনটা, সেটা হচ্ছে আমাদের বাই অপশন। বাই অপশনে আমাদের কিন্তু যে পেমেন্টটা দিব আমরা ব্যাংকে, সেটা বলে নাই, তবে আমরা এটা অন্যভাবে করতে পারি। আমাদের প্রতি বছর মেনটেনেন্স কস্ট হচ্ছে 10,000 টাকা আমাদেরকে দিতে হবে। আন্ডার দা বোরিং টু পারচেজ এগ্রিমেন্ট, স্মার্ট ফার্নিচার লিমিটেড উড হ্যাভ টু মেনটেন দ্য ফার্নিচার এট এ কস্ট অফ 10,000 পার ইয়ার। তাহলে মেনটেনেন্স কস্ট 10,000 টাকা দিতে হবে, এবং এটার জন্য তো আমরা ইন্টারেস্ট দিবই। যে কোম্পানি থেকে আমরা টাকাটা ধার করবো, তাদেরকে তো টাকা পে করতে হবে। এখানে আমরা যে যদি লিজ না নিয়ে আমরা যদি সেটাকে পারচেজ করি, তাহলে আমি বেনিফিটস কত পাচ্ছি আমি দেখি। তো আমরা সেটা বেনিফিটটা ক্যালকুলেশন করব। যেমন আমরা ফার্স্ট ইয়ারে 4 লক্ষ টাকা, সেকেন্ড ইয়ারে 4 লক্ষ টাকা ডেপ্রিসিয়েশন, 1 লাখ টাকা। আমাদের অ্যাসেট আমরা কিনে ফেলবো, সুতরাং আমরা ইনকাম স্টেটমেন্টে এই ডেপ্রিসিয়েশন গুলো চার্জ করতে পারবো। এই ডেপ্রিসিয়েশন গুলো চার্জ যখন আমরা করব, তখন আমরা এই যে ডেপ্রিসিয়েশনটা আমরা যে চার্জ করবো, এর ফলে কিন্তু আমাদের একটা ট্যাক্স অ্যাডভান্টেজ। প্রতি বছর আমরা 4 লক্ষ টাকা ইনিশিয়ালি পেমেন্ট দিব। তো ইনিশিয়ালি 4 লক্ষ টাকা যে পেমেন্ট দেওয়া হবে, সেই পেমেন্টের এগেনস্টে আমাদের বেনিফিটস কি আসবে? বেনিফিটস হচ্ছে যে প্রথম বছর ট্যাক্স সেভিং হবে, এটা 2 লক্ষ টাকার উপর 30%, 60,000 টাকা। আর এটার উপরে 1 লক্ষ টাকার উপর 30%, 30,000, 30,000। এবং ফোর্থ ইয়ারে আমাদের কিন্তু কোনো ট্যাক্স সেভিং হবে না, যেহেতু ফোর্থ ইয়ারে কোনো ডেপ্রিসিয়েশন নাই। যেহেতু এগুলো ট্যাক্স সেভিং কেন হবে, এই খরচগুলো যখন আমরা ইনকাম স্টেটমেন্টে দেখাবো, তখন আমাদের সেই খরচের উপরে, খরচের কারণে আমাদের প্রফিট কমে যাবে। প্রফিট কমে গেলে আমাদেরকে ট্যাক্স কম দিতে হবে। তো এই ট্যাক্স কম দিলে, যে ট্যাক্সটা আমরা কম দিব, এটা কিন্তু আমাদের এক ধরনের বেনিফিট। আমরা এটাকে ট্যাক্স বেনিফিট বলি। এই ট্যাক্স বেনিফিটটা আমরা এখানে লিখবো। এটা কিভাবে বের করছি? আমরা প্রথমটার উপর 2 লাখের উপর আপনি যদি আহ তারপর এই 2 লাখের উপর যদি আপনি বেনিফিটটা চিন্তা করেন, আমি যদি বেনিফিটটা লিখি, তাহলে হচ্ছে 2 লাখের উপরে একটা যা দেখাচ্ছি 30% আপনি দিলেন, তাহলে এটা হয়ে যাবে 60,000। তো এরকম করে আপনি অন্যগুলো করতে পারেন। ট্যাক্স বেনিফিট, তাহলে ট্যাক্স বেনিফিট হচ্ছে 60,000 টাকা। একই রকম ভাবে আপনি পরের গুলাতেও আপনি ট্যাক্স বেনিফিটটা ক্যালকুলেশন করে নিতে পারেন।
প্রত্যেকটাতে ট্যাক্স বেনিফিট বের হবে। এখানে ট্যাক্স বেনিফিট এখানে হচ্ছে 1 লক্ষ টাকার উপর। 1 লক্ষ টাকার উপর হবে আপনার 30,000। তো এটা আর এই বছরের জন্য আপনার এটা জিরো হবে, যেহেতু এই বছর আমাদের ডেপ্রিসিয়েশন নাই। যে সাথে দেখাইলাম, তাহলে আমার ট্যাক্স সেভিং হচ্ছে না। ঠিক আছে, তাহলে এখানে ট্যাক্স সেভিংটা লেখা। আবার আমরা যেহেতু এটা পারচেজ করছি, পারচেজ করার কারণে আমাকে প্রতি বছর আমাকে 10,000 টাকা মেনটেনেন্স কস্ট দিচ্ছি। এই মেনটেনেন্স কস্টটাও আমরা ইনকাম স্টেটমেন্টে দেখাবো, ফলে এটার উপর আমরা একটা ট্যাক্স সেভিংস পাবো। তো ট্যাক্স সেভিংটা কত হবে, যে মেনটেনেন্স কস্টের উপরে ট্যাক্স সেভিং ফ্রম মেনটেনেন্স কস্ট, কস্ট হচ্ছে আমাদের টাকা 10,000 ইন্টু ইন্টু 30%, তাহলে সেটা হয় টাকা 3,000। এবং যেহেতু প্রতি বছর মেনটেনেন্স কস্ট একই রকম, তো আমরা প্রতি বছর যেহেতু মেনটেনেন্স কস্ট একই রকম, আমরা এটা লিখি। তাহলে আমরা টোটাল ক্যাশ ফ্লো ইনিশিয়ালি আমাদের 4 লক্ষ টাকা ক্যাশ আউটফ্লো হচ্ছে, আর বিনিময়ে সেভিং হচ্ছে ফার্স্ট ইয়ারে 63,000, সেকেন্ড ইয়ারে 33,000, থার্ড ইয়ারে 33,000, ফোর্থ ইয়ারে 3,000। অর্থাৎ কিনার কারণে আমার এই বেনিফিট গুলা অ্যারাইজ হয়েছে। এবং আমাদের যে কস্ট অফ ডেট, সেটা আমরা জানি যে আফটার ট্যাক্স কস্ট অফ ডেট হচ্ছে 0.7%। তো সেই হিসাবে আমাদের যে প্রত্যেক বছরের যে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর অলরেডি আমরা এখানেই ক্যালকুলেশন করে রাখছি। এই সেই প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরটা আমরা এখানে শো করব। তো এখানে শো করার পর গুণ করব, গুণ করলে আমাদের এই প্রেজেন্ট ভ্যালু যে ক্যাশ আমাদের যে সেভিং হবে, টোটাল সেভিংস এর যে প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ জিরো ডেটের যে প্রেজেন্ট ভ্যালু, সেটা আমরা বের করবো। আমরা 4 লক্ষ থেকে, এটা হচ্ছে 4 লক্ষ হচ্ছে ইনিশিয়ালি ক্যাশ আউটফ্লো, আর এগুলো হচ্ছে আমাদের বেনিফিটস। তাহলে আমরা বেনিফিটস গুলা সবগুলা বাদ দিব। তাহলে নেট ক্যাশ আউটফ্লো হচ্ছে 2,83,071 টাকা। তাহলে আমরা দেখতেছি আমাদের লিজে আমাদের 3,13,414 টাকা নেট ক্যাশ আউটফ্লো হচ্ছে প্রেজেন্ট ভ্যালু কস্টে। আর এখানে আমাদের প্রেজেন্ট ভ্যালুতে আমাদের 2,83,071 টাকা আমাদের পেমেন্ট করতে হচ্ছে। তাহলে আমরা ইজিলি বুঝে নিতে পারতেছি যে আসল কথা হচ্ছে এখানে যে লিজটা এখানে ভালো অপশন নয়, বরঞ্চ আমরা যদি কিনে নিই তাহলে এই অপশনটাই হচ্ছে বেটার অপশন। অর্থাৎ কিনলে আমার যে কিনার যে খরচ, সেটা প্রেজেন্ট ভ্যালুতে আমাদের এত টাকা দিতে হবে। অর্থাৎ এটা কিন্তু প্রেজেন্ট ভ্যালুতে, নট দ্য গ্রস অ্যামাউন্ট। প্রেজেন্ট ভ্যালু, যেহেতু আমরা জানি টাইম ভ্যালু অফ মানি ইজ ডিফারেন্ট ফ্রম ফর ডিফারেন্ট ইয়ার্স, তাহলে আমাদেরকে সেটা কম্পেয়ার করার জন্য অবশ্যই প্রেজেন্ট ভ্যালুতে সবগুলোকে কনভার্ট করতে। প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করার কারণে আমাদের এই ভ্যালুটা আসলো, এখন আমরা ইজিলি কম্পেয়ার করতে পারি। তাহলে দেখা যাচ্ছে এখানে প্রেজেন্ট ভ্যালুতে আমরা 3,13,000 টাকা পেমেন্ট দিতে হচ্ছে, আর এখানে 2,83,000 টাকা পেমেন্ট দিতে হচ্ছে। এখন বলতে পারেন যে স্যার, আমরা তো অনেক পেমেন্ট দিচ্ছি, 70,000, 1 লক্ষ। আমাদের পেমেন্টটা এইভাবে হিসাব করতে হয়। পেমেন্টটা হচ্ছে আমি নেট ক্যাশ আউটফ্লো আমার কত হচ্ছে সেটা আমাদের হিসাব করতে হবে, প্লাস ক্যাশ আউটফ্লোটা যেহেতু বিভিন্ন ইয়ারে, সুতরাং টাইম ভ্যালু অফ মানিটা বিভিন্ন ইয়ারে বিভিন্ন রকম, সেজন্য সেটাকে আমরা জিরো ইয়ারে ক্যাশ ফ্লোতে কনভার্ট করবো। তাহলে সেই পেমেন্টটা হচ্ছে এটা। এখানে একই রকম, আমরা ইনিশিয়ালি এটা দিছি, কিন্তু আমাদের এই ডেপ্রিসিয়েশন চার্জ করার কারণে এবং মেনটেনেন্স কস্টের কারণে আমাদের একটা ট্যাক্স সেভিং হচ্ছে। তো সেটাকে আমরা এখানে অ্যাডজাস্ট করবো। অ্যাডজাস্ট করার কারণে আমার 2,83,000 টাকা নেট ক্যাশ আউটফ্লো হচ্ছে 4 বছর। এই যদি আমাদের হয়, তাহলে এখন আমরা ইজিলি বুঝতে পারতেছি আমাদের কাছে অপশন কোনটা বেটার। আমাদের কাছে অপশন হচ্ছে বাই অপশনটা বেটার, কারণ এখানে আমরা যে গ্যাপটা 30,343 টাকা, এটা অ্যাডভান্টেজ হিসাবে আমাদের পারচেজ অপশনে আছে। আমরা স্বাভাবিকভাবেই এই লিজ অপশনটাকে চুজ করব। তো সবাই ভালো থাকবেন। আমরা আরো একটা প্রবলেম আমরা করার চেষ্টা করবো লিজ এবং বাই ডিসিশনের উপরে।
তাহলে আপনারা বিষয়টা আরো ক্লিয়ার হবে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।